এইচএসসি বায়োলজি ব্লুপ্রিন্ট কমপ্লিট প্রিপারেশন কোর্স। আপনারা ইতিপূর্বে আমাদের এই কোর্স সম্পর্কে জেনেছেন এবং আমাদের কোর্সে যে নিয়মিত ক্লাসগুলো সেগুলা দেখছেন। আমরা অলরেডি যে কোর্স ক্লাসগুলো নিয়েছি, প্রথমেই আমি এবং আবিদা দুইজন আমরা নিয়েছিলাম কুশ এবং কুশের আদি কথা। এরপর আমি নিয়েছিলাম কুশের প্রকারভেদ। এরপর আবিদা নিয়েছিল কি আমাদের যে কোষ, আমাদের উদ্ভিদ কোষের যে গঠন সেটা নিয়ে একটু ক্লাস নিয়েছিল। এবং এখন আমরা দেখব কোষ প্রাচীর সম্পর্কে। আজকের ক্লাসের বিষয়বস্তু কি কোষ প্রাচীর। তাহলে আমরা দেখি কোষ প্রাচীর সম্পর্কে কি কি আছে সেটা আমাদের দেখে নেওয়া উচিত। তাহলে আজকের টপিকের নাম কি? কোষ প্রাচীর বা সেল ওয়াল। এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো? এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর কি, এটা আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো। কি জানতে পারবো? কোষ প্রাচীর কি সেটা আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো। এরপরে জানতে পারবো কোষ প্রাচীরের ভৌত গঠন সম্পর্কে। কোষ প্রাচীরের ভৌত গঠন সম্পর্কে জানতে পারবো। কি জানতে পারবো? কোষ প্রাচীরের ভৌত গঠন সম্পর্কে জানতে পারবো। এরপরে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন সম্পর্কে জানতে পারবো। এরপর আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন সম্পর্কে জানতে পারবো। কি জানতে পারবো? কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন সম্পর্কে জানতে পারবো। এবং সর্বশেষ কোষ প্রাচীরের কাজ সম্পর্কে জানতে পারবো। সর্বশেষ কোষ প্রাচীরের কাজ সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা শুরু করি। এখানে আমরা বলা হয়েছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত এবং জড় আবরণ দিয়ে আবৃত থাকে। অর্থাৎ প্রতিটি কোষ কি থাকে? উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত এবং জড় আবরণ দিয়ে আবৃত থাকে। কি থাকে আমরা বললাম? একটা উদ্ভিদ আপনারা দেখলেই বুঝবেন, বিভিন্ন গাছপালা যেগুলো একটু বাইরের দিকে শক্ত হয়, তাই না? ব্যাপারটা এরকম, প্রত্যেকটা কোষ তার বাইরের দিকে একটা অপেক্ষাকৃত শক্ত এবং জড় পদার্থ দিয়ে আবৃত। এভাবে একটু মনে রাখতে পারেন আপনারা। এছাড়া এই জড় এবং শক্ত আবরণকে আমরা কি বলছি? কোষ প্রাচীর। এই জড় এবং শক্ত আবরণকে আমরা বলছি কি? কোষ প্রাচীর। এরপর যদি আমরা বলি কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। কোষ প্রাচীর কি? উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। তারপর যদি আমরা আসি উদ্ভিদ কোষে মধ্যবর্তী এবং কোষ ঝিল্লির মাঝখানে জড় কোষ প্রাচীরের অবস্থান। অর্থাৎ কি বললাম? উদ্ভিদ কোষের মধ্যবর্তী এবং কোষ ঝিল্লির মাঝখানে জড় কোষ প্রাচীরের অবস্থান। কোথায় অবস্থান থাকে? বললাম উদ্ভিদ কোষের মধ্যবর্তী এবং কোষ ঝিল্লির মাঝখানে জড় কোষ প্রাচীরে এদের অবস্থান বা এদের আমরা দেখতে পাই। এরপর ব্যাকটেরিয়া এবং ছত্রাকেও কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়া এবং ছত্রাকেও আমরা কি দেখতে পাই? কোষ প্রাচীর দেখতে পাই। আমরা ব্যাকটেরিয়া এবং ছত্রাকেও কোষ প্রাচীর দেখতে পাই। এরপর যদি আমরা বলি কোষ ঝিল্লির বাইরে জড় প্রাচীরের অবস্থান। কোষ ঝিল্লির বাইরে জড় প্রাচীর, এটা আমরা অলরেডি বলেছি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। দা মোস্ট ইম্পর্টেন্ট, প্রাণী কোষে কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে আমরা কোষ প্রাচীর দেখতে পাবো না। এরপর যদি আমরা দেখি কোষ প্রাচীরের ভৌত গঠন, এখানে একটা চিত্র দেওয়া আছে, আমরা চিত্রটা একটু বর্ণনা করব এবং দেখবো যে এখানে কি কি আছে। চিত্রটাই আমরা দেখি। চিত্রতে আমরা এই সবার মাঝখানে আমরা একটা দেখতে পাবো। এটাকে আমরা কি বলছি? একটা গঠন দেখতে পাবো যেটাকে আমরা মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা বলছি। কি বলছি? মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা। এটাকে আমরা কি বলবো? মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। তারপরে এই দিকের মধ্যপর্দার সাথে লাগানো যে প্রাচীরটা আমরা দেখতে পাবো মধ্যপর্দার ঠিক বিপরীত দিকে, সেই প্রাচীরটাকে আমরা কি বলবো? প্রাথমিক প্রাচীর। এবং ক্রমান্বয়ে প্রাথমিক প্রাচীর থেকে একটু ভিতরের দিকে যেই প্রবর্ধনগুলো আমরা দেখতে পাবো, যে প্রাচীরগুলো দেখতে পাবো, সেগুলোকে আমরা কি বলছি? সেকেন্ডারি প্রাচীর বলছি। এবং এই এখানে যে মাঝখানে একটা কূপ সদৃশ এলাকা দেখা যায় বা কূপ এলাকা দেখা যায়, যেটাকে আমরা পিট পেয়ার বা কূপ এলাকা বলছি। এই জায়গায় কোষগুলা একটু একটু ছড়ানো ছিটানো অবস্থায় থাকে এবং একটু মরে যায় বা কোষগুলা মরে যায়, একটা কূপের মতো এলাকা সৃষ্টি করে বা একটা ফাঁকা অঞ্চল বা ফাঁকা এলাকার সৃষ্টি করে, যেটাকে আমরা কি বলছি? কূপ এলাকা বা পিট পেয়ার বলছি। এবং এখানে আমরা বিভিন্ন পিট মেমব্রেন দেখতে পাবো। এখন আমরা যদি বর্ণনাতে আসি, তাহলে গঠন এবং পরিস্ফুটনের ভিত্তিতে কোষ প্রাচীরের 3টি স্তর দেখা যায়। তাহলে কোষ প্রাচীরের কয়টি স্তর আমরা দেখতে পাবো? 3টি স্তর। প্রথমত মধ্যপর্দা দেখতে পাবো। মধ্যপর্দা দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী স্থানে সাধারণত মধ্যপর্দা থাকে। আমরা
বললাম। তারপরে প্রাইমারি প্রাচীর, এটা কি? এটা হচ্ছে এটি সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত এবং 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু স্তর। তাহলে এটা কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এবং এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। এখন সেকেন্ডারি প্রাচীর যদি আমরা আসি, সেকেন্ডারি প্রাচীর কি? প্রাইমারি প্রাচীরের উপরে সেলুলোজ জমা হয়ে যে স্তরের সৃষ্টি হয়। এই যে আমরা এখান থেকে চিত্রতে থেকে যদি আবারও দেখতে পাই যে প্রাইমারি প্রাচীরের উপরে এই সেলুলোজ জমিয়ে প্রাচীরগুলা হয়েছে, এই প্রাচীরগুলাকে আমরা কি বলছি? এই প্রাচীরগুলাকে আমরা সেকেন্ডারি ওয়াল বলছি এবং এটার কত পুরু কত? 5 থেকে 10 মাইক্রোমিটার বা মাইক্রন পুরু হয়ে থাকে। তাহলে এইটা মোটামুটি এখানে ছিল। এরপরে যদি আমরা দেখি যে স্থায়ী কোষে প্রাচীর সৃষ্টি হয়, তারপরে পাশাপাশি অবস্থিত কোষগুলোর মাঝে সুতার মতো প্লাজমোডেসমাটা সৃষ্টি হয়। এরপর যদি আমরা দেখি কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে আমরা দেখব, কোষ প্রাচীরের কি গঠন দেখব? রাসায়নিক গঠন আমরা দেখতে পাবো। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে কি? পেকটিক অ্যাসিড। মধ্যপর্দায় অধিক পরিমাণে কি থাকে? পেকটিক অ্যাসিড আমরা লক্ষ্য করব। মধ্যপর্দায় অনেক বেশি পরিমাণে আমরা পেকটিক অ্যাসিড দেখব। তারপরে অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেট, অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ থাকে। অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ এখানে দেখতে পাবো, যাকে আমরা কি বলি? পেকটিন বলি। যাকে আমরা কি বলি? পেকটিন। তাহলে মধ্যপর্দায় আমরা পেকটিন দেখতে পাবো, পেকটিক অ্যাসিড এবং পেকটিন এখানে দেখতে পাবো। আর অল্প পরিমাণে প্রোটোপেকটিনও থাকতে পারে। এখানে অল্প পরিমাণে কি থাকে? প্রোটোপেকটিন থাকে। এরপর যদি আমরা দেখি প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। প্রাথমিক প্রাচীরে কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। এরপর যদি আমরা দেখি হেমিসেলুলোজে কি থাকে? জাইলান্স, তারপরে কি থাকে? আরভান্স এবং গ্যালাক্টেন্স, এগুলা থাকে। জাইলান্স, আরভান্স এবং গ্যালাক্টেন্স আমরা এখানে দেখতে পাবো। এগুলা কি? এগুলা সব হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। এখন এই পলিস্যাকারাইড ব্যাপারটা কি? আমরা যদি বলি, মানে যে কোনো স্যাকারাইড বা স্যাকারিন অর্থাৎ চিনির যে আমাদের যে বিভিন্ন চিনির গুলা দেখতে পাবো, অর্থাৎ আমি যদি বলি যে বিভিন্ন শর্করার যে শর্করার একটা মানে হচ্ছে কি? স্যাকারাইড। ঠিক আছে? এই ফর্ম, এই স্যাকারাইড ফর্ম, এইটা যখন মানে অনেকগুলা ফর্ম একসাথে থাকে, পলি বলতে বোঝায় অনেকগুলা ফর্ম একসাথে থাকা, এই একসাথে থাকাকে আমরা বলতেছি পলিস্যাকারাইড। তাহলে হচ্ছে কি? এখানে পলিস্যাকারাইড থাকে। এই জাইলান্স, আরভান্স এবং গ্যালাক্টেন্স এগুলো সব হচ্ছে এক একটা পলিস্যাকারাইডস। এরপর দেখো আমরা গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। এখানে গ্লাইকোপ্রোটিন থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য প্রোটিন থাকে। তারপরে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তাহলে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ কি করে? প্রাচীর গঠনের যে প্রাথমিক মানে ক্রস লিঙ্ক, প্রাথমিক প্রাচীর হিসেবে ক্রস লিঙ্ক হিসেবে সেটা কাজ করে। তারপরে আমরা যদি দেখি অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। অনেক সেকেন্ডারি প্রাচীরে আমরা লিগনিন দেখতে পাবো এবং কোন প্রাচীরে সুবেরিন, ওয়াক্স ইত্যাদি থাকবে এবং কোন প্রাচীরে আমরা সুবেরিন দেখতে পাবো, ওয়াক্স দেখতে পাবো। ওয়াক্স বলতে আমরা বলতেছি মোম, যেটা আপনারা মোমের মতো গঠন আর কি, যেটা আপনারা জানেন। এরপর যদি আমরা দেখি রাসায়নিক গঠন গেল, এরপরে আরো কিছু রাসায়নিক গঠনের আরো কিছু আছে যেগুলো আমরা একটু দেখি। ছত্রাকের প্রাচীর কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত এবং ব্যাকটেরিয়ার প্রাচীর হচ্ছে লিপিড নির্মিত। কি? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে লিপিড নির্মিত, রিপিড প্রোটিন পরিমাণ দিয়ে গঠিত হয়। এছাড়া যদি আসি আমরা শৈবালের কোষ প্রাচীর হচ্ছে গ্লাইকোপ্রোটিন নির্মিত। শৈবালের কোষ প্রাচীর হচ্ছে কি? গ্লাইকোপ্রোটিন নির্মিত এবং পলিস্যাকারাইডস দিয়ে গঠিত আর এককোষী শৈবাল ডায়াটমের কোষ প্রাচীর হচ্ছে সিলিসিক অ্যাসিড দিয়ে তৈরি। অর্থাৎ এককোষী শৈবাল ডায়াটম, যেটা ডায়াটমের কোষ প্রাচীর হচ্ছে সিলিসিক অ্যাসিড দ্বারা গঠিত। আর আর্কিয়াদের কোষ প্রাচীর হচ্ছে গ্লাইকোপ্রোটিন স্তর এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আর্কিয়াদের হচ্ছে কি? গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আর সাধারণত কোষ প্রাচীরের সেলুলোজ কত পার্সেন্ট? 40%। সাধারণত কোষ প্রাচীরের সেলুলোজ থাকে কত পার্সেন্ট? 40%। এবং হেমিসেলুলোজ কত পার্সেন্ট? 20% থাকে হেমিসেলুলোজ। তারপরে যদি আমরা বলি যে 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন। 30% কি থাকে? পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন আমরা দেখতে পাবো কোথায়? কোষ প্রাচীরে।
এরপর যদি আমরা দেখি কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন বলতে আল্ট্রা মাইক্রোস্কোপিক গঠন, যেটা আর কি, অর্থাৎ আমরা মাইক্রোস্কোপিকে যেটা দেখতে পাই বা মাইক্রোস্কোপের মাধ্যমে যেটা দেখতে পাই সেটা আমরা একটু দেখি। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, আমরা অলরেডি জানি এবং জেনে আসছি এবং বলে আসছি ক্লাসের শুরু থেকে। এরপরে হচ্ছে সেলুলোজ একটি কি পলিস্যাকারাইড, সেলুলোজ একটি কি পলিস্যাকারাইডস এর গঠন। এরপরে যদি আমরা সেটা হচ্ছে কি 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু দিয়ে গঠিত। এটা কি বিটা ডি গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। যে পলির কথাটা মানেই হচ্ছে সেখানে কার্বন সংখ্যা, সেখানে হচ্ছে অনেকগুলা অণু থাকবে। পলি মানে অসংখ্য, এক কথায় পলি মানে অসংখ্য। আর 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটি কি কয় সেলুলোজ চেইন হয়, অর্থাৎ 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে কি গঠন করে একটি সেলুলোজ চেইন গঠন করে। আর প্রায় 100টি সেলুলোজ চেইন, অর্থাৎ প্রথমে 1 থেকে 3000 সেলুলোজ অণু হলো, তারপর সেটাকে আমরা সেলুলোজ চেইন বললাম, এবং এইরকম চেইন আরো 100টা সেলুলোজ চেইন একসাথে যখন হবে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা ক্রিস্টালাইন মাইসেলি বলবো। তখন সেটাকে আমরা কি বলবো, ক্রিস্টালাইন মাইসেলি। আচ্ছা, উল্টাপাল্টা হচ্ছে আপনাদের, তারপরে আমি আবারও বলছি। প্রথমত হচ্ছে আমি বললাম 1 থেকে 3 কে, যেটা 1 থেকে 3000, যেটা আমরা মানে আপনাদের বর্তমান যুগে ফেসবুকের ওই যে মানে 1000 হলে সেটা আমরা কে হিসেবে ধরি, 200 কে, 100 কে, 500 কে, 1 কে, 2 কে, তাহলে আমরা কে হিসেবে ধরি। 1 থেকে 3 কে, যদি 1 থেকে 3 কে কি থাকে সেলুলোজ থাকে, তাহলে সেটাকে আমরা সেলুলোজ চেইন বলছি, সেলুলোজ চেইন, কারণ অনেকগুলো একসাথে হয়েছে সেটা সেলুলোজ চেইন। এখন এইরকম সেলুলোজ চেইন এটার 100টা, এটার 100টার সাথে, এটার সাথে 100টা সেলুলোজ চেইন এরকম পাশাপাশি আছে। মনে করেন এরকম চেইন, এরকম একটা সেলুলোজ চেইন, এরকম একটা সেলুলোজ চেইন, এরকম 100টা একসাথে আছে, তখন সেটাকে আমরা বলছি ক্রিস্টালাইন মাইসেলি। কি বলছি, ক্রিস্টালাইন মাইসেলি। আর এই যে মাইসেলিকেই বলা হয় কোষ প্রাচীরের গাঠনিক একক। তাহলে এই কোষ প্রাচীর মূলত কি দ্বারা গঠিত হয়, মাইসেলি, অর্থাৎ কোষ প্রাচীরের গাঠনিক একককে আমরা কি বলছি, মাইসেলি বলছি। আর প্রায় 20টি মাইসেলি, অর্থাৎ এই যে 20টা মাইসেলি যদি হয়, 20টি মাইসেলি হয়, তাহলে 20টি মাইসেলি মিলে একটি কি গঠন করে, মাইক্রোফাইবিল গঠন করে। এরকম 20টি মাইসেলি পাশাপাশি থেকে কি গঠন করে, মাইক্রোফাইবিল গঠন করে। আর হচ্ছে যদি 250টি মাইক্রোফাইবিল একসাথে হয়, দেখছেন গঠনগুলো কিভাবে আসছে। আমি যদি আবারও শুরু থেকে একটু বলার চেষ্টা করি, আমি প্রথমে বললাম 1 থেকে 3000 সেলুলোজ একসাথে মিলেতে কি গঠন করে, সেলুলোজ চেইন। দেন ওই 100টা সেলুলোজ চেইন একসাথে ওই ক্রিস্টালাইন মাইসেলি। তারপরে কি হয়, তারপরে 20টি মাইসেলি, মাইসেলিটা কোষ প্রাচীরের একক, কোষ প্রাচীরের গঠনগত একক। এখন এই 20টা মাইসেলি একসাথে আছে, তখন সেটাকে আমরা মাইক্রোফাইবিল বলবো। তাহলে 20টা মাইসেলি একত্রে মাইক্রোফাইবিল। এখন 250টা মাইক্রোফাইবিল, কি 250টা মাইক্রোফাইবিল একত্রে আছে, একত্রে যদি থাকে তাহলে সেটাকে ম্যাক্রোফাইবিল বলছি। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়, আপনারা বুঝতেই পাচ্ছেন। তাহলে অনেকগুলো মাইক্রোফাইবিল। আবার এখন এই যে ম্যাক্রোফাইবিল আমরা আসলাম, ম্যাক্রোফাইবিল পেলাম 250টা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল পেলাম। এখন এই ম্যাক্রোফাইবিলটা আবার কি অনেকগুলো একসাথে যদি থাকে তখন সেটাকে আমরা তন্তু বা ফাইবার বলছি। তাহলে কোন থেকে আসলো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখি, যদি কোষ প্রাচীরের কাজে আমরা দেখব, কোষ প্রাচীরের কাজ আমরা দেখতে চাই। কোষ প্রাচীরের কাজ আমরা বললাম কোষের আকার আকৃতি দেয়, তাহলে হচ্ছে কি বাইরের সুনির্দিষ্ট আকার আকৃতি দান করে। তাহলে যেহেতু একটা মানে আমাদের বিভিন্ন বক্স, যদি আমরা আসি বক্স একটা বাইরের দিকের আবরণ বক্স, এবং বক্সের কাজ কি, বক্সের কাজই হচ্ছে ভিতরের যে জিনিসটা রাখবো সেটাকে সুরক্ষিত অবস্থায় নিয়ে আসে, তাহলে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং ভেতরের যে অংশটা সেটাকে রক্ষা করে চলবে। আর প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা প্রদান করবে, প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা প্রদান করবে। এরপর কি পানি এবং খনিজ লবণ শোষণ এবং পরিবহনে সাহায্য করবে, পানি খনিজ লবণ শোষণ এবং পরিবহনে সাহায্য করবে। তারপরে এক কোষ অন্য কোষ হতে পৃথক করে, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করে, অলরেডি আমরা সেটা বলেছি। তারপরে কোষ প্রাচীরের কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরের বাইরে চলাচল করে থাকে। তারপরে এইটা নিয়ে আমরা আসতেছি। তারপরে যদি আমরা বলি বহি এবং অন্ত উদ্দীপনায় পরিবহন রূপে প্লাজমোডাজমেটা কাজ করে। এখন এইটা আমরা বললাম কূপ এলাকা, কূপ এলাকার চিত্রটা আবার একটু দেখার চেষ্টা করি। কূপ এলাকাটা ব্যাপারটা কি,
এই যে আমরা কূপ এলাকা বা পিট পেয়ার নিয়ে অলরেডি বলেছিলাম। কূপ এলাকা বা পিট পেয়ার এক কোষ থেকে আরেক কোষে খাবার, খনিজ লবণ পরিবহনে মূলত এই জায়গাটা কাজ করে। এটা আপনারা দেখতে পেলেন। এখন আজকের যে কোষ প্রাচীরের যে অংশটা, আপনারা জানেন যে আমরা বায়োলজির প্রত্যেকটা টপিকের উপর আমরা ভিডিও করছি এবং যে ক্লাসগুলো আপনাদের প্রয়োজন প্রত্যেকটা টপিক আপনারা যাতে অতি সূক্ষ্ম সূক্ষ্ম টপিক অনেক ভালোভাবে শেষ করতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন, সেইভাবে আমরা ক্লাসগুলো নিচ্ছি। আমরা আশা করব যে আপনারা এই ক্লাসগুলো যদি নিয়মিত করেন তাহলে অবশ্যই বায়োলজিতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। নিয়মিত আমাদের ক্লাসে উপস্থিত থাকবেন এবং সেট একাডেমির সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।